মামলার তামাদি গণনা কখন শুরু হবে এবং মামলার তামাদি গণনা কিভাবে করতে হবে এই বিষয়টা তামাদি আইনের আলোকে আমরা একটু জানার চেষ্টা করব। তা মামলার তামাদি কাল শুরু হয়, মামলার তামাদি কাল শুরু হয় কজ অফ অ্যাকশন থেকে, মামলার কারণ থেকে। মামলার তামাদি কাল শুরু হয় কজ অফ অ্যাকশন থেকে, মামলার কারণ থেকে। আর মামলার তামাদি গণনা শুরু হয় প্রথম দিনটি বাদ দিয়ে। মামলার তামাদি গণনা শুরু হয় প্রথম দিনটি বাদ দিয়ে, রায় ঘোষণার দিনটি বাদ দিয়ে, নকল তুলতে ব্যয়িত সময় বাদ দিয়ে। তাহলে মামলার তামাদি কাল শুরু হয় কখন? না, কজ অফ অ্যাকশন থেকে বা মামলার কারণ থেকে। যেদিন মামলার কারণ ঘটে সেদিন মামলার তামাদি কাল শুরু হয়। একবার বলে নেন, যেদিন মামলার কারণ ঘটে সেদিন থেকে মামলার তামাদি কাল শুরু হয়। রিল্যাক্স। প্রথম দিনটি বাদ দিয়ে মামলার তামাদি গণনা শুরু করতে হয়। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। বাবা, আমার যেদিন মামলার কারণ ঘটবে, অর্থাৎ যেদিন মামলা করার কারণটা ঘটতেছে ওই দিন আমি কি হয়েছি? সংক্ষুব্ধ হয়েছি। যেদিন মামলার কারণটা ঘটছে ওই দিন আমি কি হয়েছি? ক্ষতিগ্রস্ত হয়েছি। তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা সংক্ষুব্ধ ব্যক্তি যেদিন মামলার কারণ ঘটে বা কজ অফ অ্যাকশন ঘটে সেদিন থেকে মামলার তামাদি কাল শুরু হবে, তাই না? তাহলে বাংলা এবং ইংরেজি নিয়ে যদি সাংঘর্ষিকতা তৈরি হয় বাংলা গ্রহণযোগ্য হবে। তাহলে মামলার তামাদি কাল শুরু হয় কখন? কজ অফ অ্যাকশন থেকে শুরু হয় না মামলার কারণ থেকে শুরু হয়? মামলার কারণ থেকে শুরু হয়। বাংলা এবং ইংরেজি নিয়ে যদি সাংঘর্ষিকতা তৈরি হয় বাংলা প্রাধান্য পাবে। যাহাই মামলার কারণ তাহাই কিন্তু কজ অফ অ্যাকশন। কিন্তু দুইটা থাইকা যদি সাংঘর্ষিকতা তৈরি করে তখন প্রাধান্য দেব কোনটাকে? বাংলাকে। আমি বুঝাইতে পারছি? তাহলে একটি মামলার তামাদি গণনা শুরু হয় কখন? প্রথম দিনটি বাদ দিয়ে। এখন এই প্রথম দিনটি বাদ মানে রায় দণ্ডাদেশ ঘোষণার দিন বাদ। যেদিন মামলার কারণ ঘটে সেই দিনটি বাদ। যেদিন মামলার কারণ ঘটে প্রথম দিন বাদ মানে যেদিন মামলার কারণ ঘটে সেই দিনটি বাদ। যেদিন রায় ঘোষণা হয় সেই দিনটি বাদ। যেদিন দণ্ডাদেশ ঘোষণা হয় সেই দিনটি বাদ। নকল তোলার ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ দিতে হয়। এই কথাগুলো আছে তামাদি আইনের 12 ধারাতে। তামাদি আইনের 12 ধারায় স্পষ্ট করে বলা আছে সময় গণনার নিয়ম কি। সময় গণনার নিয়ম। তাহলে সময় গণনার নিয়ম যদি বলতে হয় এখানে শুরুতেই বলবো যে প্রথম দিনটি বাদ দিয়ে সময় গণনা করতে হয়। অর্থাৎ যেদিন মামলার কারণ ঘটে সেই দিনটি বাদ দিয়ে সময় গণনা করতে হয়। যেদিন কজ অফ অ্যাকশন ঘটে সেই দিনটি বাদ দিয়ে সময় গণনা করতে হয়। যেদিন রায় ঘোষণা হয় সেই দিনটি বাদ দিয়ে সময় গণনা করতে হয়। যেদিন ডিক্রি প্রচার হয় সেই দিনটি বাদ দিয়ে সময় গণনা করতে হয়। তা এইটাকে লিগ্যাল প্রসিডিংস বলে। এটার নাম কি বলেন? লিগ্যাল প্রসিডিংস। অর্থাৎ আইনানুগ কার্যধারার ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ দিতে হয় 12 ধারায়। আইনানুগ কার্যধারার ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ দিতে হবে। বলেন একবার। আইনানুগ কার্যধারার ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ দিতে হয়। তাহলে আইনানুগ কার্যধারা খেয়াল করেন, আইনানুগ মানেই বৈধ। আইনানুগ মানে কি বলেন? বৈধ বা লিগ্যাল। আইনানুগ বা বৈধ বা লিগ্যাল কার্যধারা। তাহলে আইনানুগ কার্যধারার ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ দিতে হয় 12 ধারায়। তাহলে বৈধ কার্যধারার ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ দিতে হয় কত ধারায়?
রাজ্জাক ভাই মেহেরপুর থেকে দেখছেন, আপনাকে অনেক মিস করি, কেন জানি আপনাকে আমি দেখি না রাজ্জাক ভাই। অনেক দিন পর মনে হলো আপনার সাথে দেখা। ভালো আছেন নিশ্চয়ই? তাহলে আমি এটা বলতে পারি না লিগ্যাল প্রসিডিংসের ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ বলতে পারি না? কত ধারায় বলতে পারি? তাহলে তামাদি কাল শুরু হবে কখন? এইবার কিন্তু খবর আছে, কজ অফ অ্যাকশন থেকে বা মামলার কারণ থেকে। কাল হইলে মামলার কারণ, কাল হইলে গণনার ক্ষেত্রে প্রথম দিনটি বাদ, কাল হইলে মামলার কারণ, আর গণনা হইলে। আপনার বাসা কোথায়? হ্যাঁ, জেসমিনকে চেনেন? চেনেন না? ঠিক আছে, আপনার নাম কি? মনে থাকবে, মনে থাকবে। তাহলে লিগ্যাল প্রসিডিংস বা বলেন বৈধ কার্যক্রম, ব্যাপারটা এরকম না? বৈধ কার্যধারা, বৈধ কার্যক্রম বা বৈধ কার্যধারার ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ দিতে হবে তামাদি আইনের 12 ধারাতে। তাহলে বৈধ কার্যক্রম হচ্ছে 4টা। তামাদি আইনের 12 ধারাতে কয়টি বিষয় সম্পর্কে বলা আছে? 4টি বিষয় সম্পর্কে বলা আছে। এইবার আমরা লেখা নিতে পারি কথাটা, যে আইনানুগ কার্যধারা ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ দিতে হয়। আইনানুগ কার্যধারা বা আইনানুগ কার্যক্রমের ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ দিতে হয়। আইনানুগ কার্যধারা বা কার্যক্রমের ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ দিতে হয়, এবং 4টি বিষয়কে আইনানুগ কার্যক্রম বা আইনানুগ কার্যধারা বলে। তামাদি গণনা থেকে বাদ দিতে হয়। কে কোথা থেকে দেখছেন জানাবেন, লাইভটি শেয়ার করে দিবেন। যারা লাইভটি দেখছেন আপনাদের কোন বিষয়ে লাইভ দেখতে ইচ্ছা করে জানাতে পারেন, আমরা ওই বিষয়ে পরবর্তীতে লাইভ করার চেষ্টা করব। এবং যারা লাইভটি দেখছেন তারা লাইভটি শেয়ার করে দিবেন। আইনানুগ বলেন, কই আছেন? তাহলে আইনানুগ কার্যধারার ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ দিতে হয়, লিখছেন? এখন এইটাকে আরেকটু ইজিভাবে বলবো, আইনানুগ কার্যক্রমের জন্য যে সময় অতিবাহিত হয় তা তামাদি গণনা থেকে বাদ যায়। আইনানুগ কার্যক্রমের জন্য যে সময় অতিবাহিত হয়, লিখতে পারেন কথাটা, তা তামাদি গণনা থেকে বাদ যায়। কার্যক্রমের জন্য ব্যয়িত সময়, যে সময় অতিবাহিত হয়, ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ দিতে হয়। লেখেন, লেখার পর বুঝাবো। পুরান ঢাকা থেকে দেখছেন আতিফ, আতিফ ইসলাম না বাংলাদেশে এসে গেল 2-4 দিন আগে, গেছিলেন? ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ দিতে হয়। কত স্মার্ট এই মেয়েটা। তাহলে ব্যয়িত সময়ের মধ্যে আন্ডারলাইন করেন, ব্যয়িত সময়। বাবা, ব্যয়িত সময় মানে কি? অতিবাহিত সময় না? ব্যয়িত সময় মানে কি? অতিবাহিত সময়। ব্যয়িত সময় মানে কি? যে সময় কালক্ষেপণ হয়েছে সেই সময় না? কালক্ষেপণ হওয়া, ব্যয়িত হওয়া, অতিবাহিত হওয়া, সময় ক্ষেপণ হওয়া একই জিনিস না? একই। তা রেডি? রেডি? আপনি আমাদেরকে একটু কন্ট্যাক্ট করেন। রেডি আপনি? আইনানুগ কার্যধারার কার্যক্রমের জন্য ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ কত দাঁড়ায়? আইনানুগ কার্যক্রমের জন্য যে সময় কালক্ষেপণ হয় তা তামাদি গণনা থেকে বাদ কত দাঁড়ায়? আইনানুগ কার্যক্রমের জন্য যে সময় অতিবাহিত হয় তা তামাদি গণনা থেকে বাদ কত দাঁড়ায়? তার মানে শব্দ কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জটা তামাদি আইনে আপনি যদি ধরতে না পারেন আপনি বিপদে পড়ে যাবেন। তাহলে যাহাই কালক্ষেপণ, তাহাই অতিবাহিত সময়, তাহাই ব্যয়িত সময়, তাই যে সময় ব্যয় হয়, একই কথা, তাই না? আচ্ছা, এখন লিগ্যাল প্রসিডিংস
বা আইনানুগ কার্যধারা, এইটা কত ধারায় আছে? আইনানুগ কার্যক্রমের ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ যাবে কত ধারাতে? শিওর? এখন লিগ্যাল ডিসেবিলিটি কত ধারায় আছে? আর লিগ্যাল প্রসিডিংস আছে কত ধারাতে? আইনানুগ অক্ষমতা কত ধারায় আছে? 6 ধারাতে আছে। লিগ্যাল ডিসেবিলিটি আছে 6 ধারায়, আর আইনানুগ কার্যক্রম, তাহলে আইনানুগ অক্ষমতার কারণে তামাদি গণনা বন্ধ থাকে কত ধারায়? আর আইনানুগ কার্যক্রমের জন্য তামাদি গণনা বন্ধ থাকে। আমি বুঝাইতে পারছি? শিওর বুঝাইতে পারছি? তাহলে লিগ্যাল ডিসেবিলিটি আর লিগ্যাল প্রসিডিংস, রিল্যাক্স। তাহলে লিগ্যাল ডিসেবিলিটি 3টি ক্ষেত্রে প্রযোজ্য, 3 ধরনের ব্যক্তির ক্ষেত্রে লিগ্যাল ডিসেবিলিটি প্রযোজ্য। পাগল হয় নাই, নাবালক বলতে হবে আগে। নাবালক, দুষ হে বানাইছে কিন্তু, কিন্তু যে লর্ড কর্নওয়ালিস কানের উপরে দিয়ে যায়। হ্যাঁ, লর্ড কর্নওয়ালিস কি বলে শোনেন? লর্ড কর্নওয়ালিস বলতেছে পাগল, উম্মাদ আর জড়বুদ্ধি সম্পন্ন। তাহলে নাবালকটা যাবে কই? নাবালক, উম্মাদ, জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, রিল্যাক্স, ইনসেন্সি। তাইলে 12 ধারাটি 4টি ক্ষেত্রে প্রযোজ্য। কয়টি ক্ষেত্রে? 4টি ক্ষেত্রে প্রযোজ্য, এবং এইটা কিন্তু মাথায় রাখতে হবে, এই 4টি ক্ষেত্র। হ্যাঁ, তাহলে এক এমন হয় লেখছি একটু আগে যে তামাদি আইনে আইনানুগ কার্যক্রমের জন্য ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ দিতে হয় 12 ধারায় 4টি ক্ষেত্রে। সে লেখে নাই, এটা এমনি পড়ছি আমি, লেখেন নাই বাবা, আপাতত লেখেন, এরপর বানায় লয়েন আর নিজের হাতে পরে তুলে নেন। তাহলে 1, হ্যাঁ 12-1, যেদিন মামলার কারণ ঘটে, যেদিন মামলার কারণ ঘটে তামাদি গণনা থেকে সেই দিনটি বাদ দিতে হয়। যেদিন মামলার কারণ ঘটে তামাদি গণনা থেকে সেই দিনটি বাদ দিতে হয়। নিউ ব্যাচ, রনি ভাই আমাদের নিউ ব্যাচ বলে আসলে কোনো শব্দ নাই, আমাদের রানিং ব্যাচের সাথে আপনাকে অন্তর্ভুক্ত হতে হবে। তারপরেও আমরা এই সামনের শুক্রবার থেকে রিটেনের একটা নিউ ব্যাচ শুরু করছি, সরাসরি বিকেল 4টায়, শুক্র শনি বুধবার আমরা রিটেন ব্যাচ আপাতত যাত্রাবাড়িতে করাচ্ছি এবং অনলাইনে করাচ্ছি। যারা ভর্তি হতে চান তারা ভর্তির জন্য ফোন দিবেন 01817451565 নাম্বারে, অথবা 01713847150 নাম্বারে। আমরা অনলাইন এবং সরাসরি নতুন ব্যাচ আমরা সরাসরি একটা শুরু করছি, শুক্রবার থেকে নতুন ব্যাচে ভর্তি নিচ্ছি। বলেন, সে তামাদি গণনা থেকে সেই দিনটি বাদ। তাহলে বাবা, আমার জমির উফরে দিয়ে একজনে আইসা কইতেছে এই জমি তার। এখন আমরা তো মোটামুটি জানি যে তামাদি আইন শুধুমাত্র মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য, ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে আমার জমির উপরে একজনে আইসা কইতেছে যে এই জমি আমার, তাহলে সে আমার অধিকার অস্বীকার করে না? তাহলে এমন ক্ষেত্রে এটা দেওয়ানি মামলা হবে না ফৌজদারি মামলা হবে? দেওয়ানি মামলা হবে, যেহেতু অধিকার অস্বীকার করতেছে, দেওয়ানি মামলা হবে। তাহলে যেদিন এই হাঙ্গামাটা হইতেছে ওই দিনে আমি মানে ওই আমার 14 গোষ্ঠী হাজির করছি, আমার লোকজনরা একটু ডাইল ভাত খাওয়াইছি, গ্যাঞ্জাম হয়েছে, তাদের টাকা পয়সা দিতে দিতে সময় চলে যায় না? সময় চলে যায়। তাহলে যেদিন মামলার কারণ ঘটে ওই দিন মামলার তামাদি গণনা কিন্তু শুরু হয় না, কারণ এটা মানবিকতা। ওই দিন ঝামেলা এড়াইতেই তো সময় চলে যায়। হুজুর আপনার কাছে কখন আসবো, আপনার কাছে আমি কখন আসবো হুজুর? ঝামেলা এড়াইতেই তো জীবন আমার শেষ। হাবিব ভাই ভালো আছি ইনশাল্লাহ, এই গরমে যতটুকু ভালো থাকা যায় আল্লাহর রহমতে ভালো আছি, এবং আপনাকে আমরা মিস করি। আমরা
খুব মিস করি আপনাকে। এবং এটা অনেক মিস করি। পরীক্ষা হয়ে যাবে হাবিব ভাই, চলে আসেন। হেলায় হেলায় দিন বয়ে যায়, কেড়ে নিল কালে। এখন আবার লালন শাহীর বাণী সব জায়গায় বলা যাবে না, ঝামেলা আছে। তারপরে এটা বলা যাবে যে হেলায় হেলায় দিন বয়ে যায়, কেড়ে নিল কালে, সমস্যা নাই। মাই ডিয়ার, তাহলে যেদিন মামলার কারণ ঘটে সেই দিনটি তামাদি গণনা থেকে বাদ দিতে হয়। তাহলে মামলার কারণ বা কজ অফ অ্যাকশন তো একই কথা, তাই না? তাহলে দুইটা যদি একই সাথে কোনটা বলবো? এক্সিলেন্ট। আমি 2 নাম্বার লেখেন, যেদিন যেদিন রায় ঘোষণা হয়, আচ্ছা ওকে, দণ্ড প্রদান করা হয়, দণ্ড প্রদান করা হয় বা ডিক্রি দেওয়া হয়, দণ্ড প্রদান, ডিক্রি প্রদান করা হয়, ওকে, সেই দিনটি তামাদি গণনা থেকে বাদ দিতে হয়। সেই দিনটি আনোয়ার ভাই অলসো মিস ইউ। রিল্যাক্স, মাথা ঠান্ডা। তাহলে তামাদি গণনার ক্ষেত্রে প্রথম দিনটি বাদ দিতে হয়, তাই না? তাহলে যেদিন মামলার কারণ ঘটে ওইটাই তো প্রথম দিন। যেদিন রায় ঘোষণা দেয় ওইটাই প্রথম দিন না? যেদিন ডিক্রি প্রদান করে, আমি যে আপিলে যাবো ডিক্রির বিরুদ্ধে, যেদিন ডিক্রি দেয় ওইটাই প্রথম দিন না? আমি একটা রায়ের অ্যাগেনেস্টে আপিলে যে যাবো, আপিলের যে তামাদি গণনা শুরু হবে, ওইটাই কি প্রথম দিন না? তাহলে প্রথম দিন বাদ দিয়ে তামাদি গণনা করতে হয়। আমি কি ভুল বললাম? তাহলে মামলার কারণের যেদিন মামলার কারণ ঘটে সেদিন তামাদি গণনা থেকে বাদ দিতে হয়। আচ্ছা, তাহলে রায় ঘোষণার ব্যয়িত সময়, রায় ঘোষণার ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ। দণ্ডাদেশ ঘোষণার ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ, ওকে। ডিক্রি প্রচারের দিনটি, তার মানে এক কথায় বলা যায় না প্রথম দিনটি বাদ। যেদিন মামলার কারণ ঘটে ওইটা তো প্রথম দিন। যেদিন ডিক্রি দিবে তার পরের দিন থেকে ডিক্রির জন্য আমি আপিল করব, তাই না? যেদিন আপনার রায় দিবে তার পরের দিন থেকে কি করব? রায়ের বিরুদ্ধে আপিল করব, তাই না? আচ্ছা, তাহলে রায় ঘোষণার ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ দিতে হয় কত ধারায়? মামলার কারণ যেদিন ঘটে সেই দিনটি বাদ, তামাদি আইনের কত ধারায়? তারপর হচ্ছে আপনার দণ্ডাদেশের জন্য যে সময় কালক্ষেপণ হয় তা তামাদি গণনা থেকে বাদ। তাহলে আপনার হচ্ছে ডিক্রি প্রচারের জন্য যে সময় অতিবাহিত হয়, যে সময় কালক্ষেপণ হয়, যে সময় ব্যয়িত হয়, তা তামাদি গণনা থেকে বাদ দিতে হবে কত ধারাতে? তাহলে আপনার হচ্ছে আইনানুগ অক্ষমতার জন্য ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ 6 ধারা। মাশাআল্লাহ, বাহ 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 বাহ। আইনানুগ অপারগতার ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ 6 ধারা। এই ব্যয়িত সময় দেখলেই 12তে দৌড়ে না, আমি বুঝাইতে পারছি। ব্যয়িত মানে অতিবাহিত, ব্যয়িত মানে অতিক্রম, কালক্ষেপণ, এই শব্দগুলো সব জায়গায় আছে। তামাদি আইন সময়ের আইন, তাই না? একদিন মানে কয় ঘন্টা? তাহলে রাত বাদ দিয়ে না। ভাল লাগছে না? খুব ভাল লাগছে। 3 লেখেন, 3 পোরামন 2। না না, ওই যে ওর ভিতরে কাজ করতেছে কি। 3 রেডি? 3 তো আপনারা পারেন সব। রায়ের নকল তুলতে ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ। হ্যাঁ,
রায়ের নকল তুলতে ব্যয়িত সময়, রায়ের নকল তুলতে ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ। রায়ের নকল তুলতে ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ। রাজা, আমরা সামনের সপ্তাহ থেকে নতুন ব্যাচটা শুরু করি, বুধবার, আজকে থেকে না। রিটেন ব্যাচ তো, হ্যাঁ, বাদ বাদ বাদ, এফ দরকারই নেই। তাহলে বাবা, রায় ঘোষণার দিনটি তামাদি গণনা থেকে বাদ। এইটা কয় নাম্বারে? 2 নাম্বারে। 2 নাম্বারে দেখেন, রায় ঘোষণার দিন তামাদি গণনা থেকে বাদ দিতে হয়। কয় নাম্বারে আছে? 2 নাম্বারে আছে। আর 3 নাম্বারে আছে দেখেন, রায়ের নকল তুলতে যে সময়কাল ক্ষেপণ হয় তা তামাদি গণনা থেকে বাদ দিতে হয়। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? শিওর? তাইলে রায়ের নকল তুলতে ধরেন 2 মাসও লাগে যেতে পারে। যে যত তাড়াতাড়ি তদবির করবে সে তত তাড়াতাড়ি নকল পাবে। ব্যাপারটা এরকম না? এখন তদবিরে যদি দেখা যায় ঘাটতি থাকে, সেক্ষেত্রে আপনার নকল পাইলেন দেরিতে, আদালত জিগাইলো, বাবা এতদিন কি করছেন? আপনি কইবেন নকল যেদিন পাইছি এই দিন আমি আইছি, এতদিন আমার বিরুদ্ধে তামাদি গণনা শুরুই হয় নাই। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই যে রায় তুলতে, রায়ের নকল তুলতে, এই রায়ের নকল মানে সার্টিফাইড কপি, রায়ের নকল মানে যাবে না নকল। আমি বুঝাইতে পারছি? তাহলে রায়ের সার্টিফাইড কপি তুলতে যে সময় অতিবাহিত হয় তা তামাদি গণনা থেকে বাদ দিতে হয়। কত ধারাতে বলেন? 12 ধারায়। শিওর? আর রায়ের ঘোষণার দিনটি তামাদি গণনা থেকে বাদ দিতে হয়, তাও কত ধারাতে? চ্যালেঞ্জ, পোলা পাইন বস হয়ে গেছে। পোলাটা খুব ট্যালেন্ট না বলেন? মানে আমি তো বালা না, হ্যাঁ, না না, বালা ওয়া থাইকো। ছেলেটা কিন্তু ট্যালেন্ট, বলে আমার 2 লাগবেই না, 2 নাম্বার আমাদেরও লাগবে না, বাদ 10 4। খুবই ট্যালেন্ট বাবা। রোয়েদাদ শব্দটা লেখেন না, 10 যা পায় তাই লেখ। কইছি যে দরকার নাই, দুষ লেখেন না। আবার তার মানে সালিশের সাথে রোয়েদাদের একটা সম্পর্ক আছে। 2 পক্ষ যখন সালিশে বসে তখন এক পক্ষ আর এক পক্ষকে অচলনামায় স্বাক্ষর করে। অর্থাৎ আপনি যে সালিশদারদের মাইনা নিছেন, এইটা মানার জন্য একটা স্বাক্ষর নেয় যে আমরা সালিশে বসমু, আমরা সালিশ মানতে রাজি আছি। এইটা যে 2 পক্ষ সম্মতি হয়, এইটার নাম হলো অচলনামা। এই অচলনামায় 2 পক্ষ সালিশ করবে এইটা স্বাক্ষর করে। এরপর সালিশদাররা 2 পক্ষের কাগজপত্র দেখে যে সিদ্ধান্ত দেন, এই সিদ্ধান্তের নাম হলো রোয়েদাদ। আমি বুঝাইতে পারছি কথাটা? তাহলে এইটা বলতে পারি যে সালিশের রায় হইল রোয়েদাদ। সালিশের রায়ের নাম কি বলেন? রোয়েদাদ, এক কথায় বলা যায়। তাহলে সালিশের রায় হচ্ছে রোয়েদাদ। এখন গ্রামে সালিশ করার পর দেখবেন খালি ঘুরায়, এই শহরেও ঘুরায়, গ্রামে না শুধু শহরেও ঘুরায়। সালিশ মানে গুড়, এই এদিকে ঘুরায় সেদিকে ঘুরায়, এই করে সেই করে, মোটে সালিশের রোয়েদাদেরা দিবে না। এই আজকে অমুকে আসে নাই, কালকে তমুকে আসে নাই, তরকারি একটু লবণ কম হয়েছে, একটু আলু দিলে আর একটু ক্ষতি কী ছিল, পরের বার রাইন দৌ, এরকম একটা সালিশের ব্যাপার থাকে, খালি ঘুরাইতে থাকে। এমন ক্ষেত্রে আপনি যেদিন রোয়েদাদ হাতে পাবেন সেদিন থেকে আপনার বিরুদ্ধে তামাদি গণনা শুরু হবে। আপনি বাড়ি যেয়ে ঘুমান, এত টেনশন নাই। আমি বুঝাইতে পারছি? তাহলে রোয়েদাদের নকল পেতে ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ দিতে হয়। 4 নাম্বার, রোয়েদাদের নকল পেতে ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ দিতে হয়। রোয়েদাদ, হ্যাঁ, অন্তস্থি একার দয় দাঁত, হ্যাঁ ওটাও দোয়া দাঁত। রোয়েদাদের নকল তুলতে ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ দিতে হয়। আপনি ভাইয়া ইন্টিমেশন ফর্ম জমা দিয়েছেন, আপনি পরীক্ষা পাবেন। ওয়ালাইকুম আসসালাম।
নয়ন অনেক ধন্যবাদ। তালুকদার সাহেব আমি আপনাকে মিস করি, সময় কিন্তু নাই, আবার কিন্তু সময় চলে আসতেছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি সামনে পরীক্ষা পাবেন রুবেল ভাই, সামনে পরীক্ষা পাবেন আপনি। কোচিনে আসলে কোচিন আপনাকে পাস করাবে। এখানে আপনার এদের অনেকেই আছে যারা রেজাল্ট পায় নাই, এরকম অনেকে ভর্তি হয়ে গেছে, আপনি চাইলে ভর্তি হইতে পারেন। হ্যাঁ রোয়েদাদ, হ্যাঁ বলুন। তাহলে ব্যয়িত সময় মানে অতিবাহিত সময়, ব্যয়িত সময় মানে কালক্ষেপণ হয়, ব্যয়িত সময় মানে অতিবাহিত সময়, ব্যয়িত সময় মানে কালক্ষেপণ হয়, ব্যয়িত সময় মানে অতিক্রান্ত সময়, তাই না? যে সময় শেষ হয়ে গেছে। তাহলে আজকে আমি সালিশ করার পর 2 বছর পর আমার সালিশের রোয়েদাদ দিছে, আমার তামাদি গণনা শুরু হবে কবে থেকে? 2 বছর পর থেকে কিন্তু শুরু হবে। আমি বুঝাইতে পারছি? তাহলে এইখান থেকে 5 বার বার কাউন্সিলের পরীক্ষায় 5 বারই প্রশ্ন হয়েছে 12 ধারাতে, এবং আমি আশা করি আপনাদের রিটেনে একটা প্রশ্ন এখান থেকে হইতে পারে। তাহলে এইখান থেকেই একটা প্রশ্ন হবে। প্রশ্নটা আমি করি যে না, নিম্নলিখিত কোন কারণে তামাদি গণনা থেকে সময় বাদ যাইবে? বাদ মানে কিন্তু মৌকুফ হয়, বাদ মানে কি হয়? মৌকুফ হয়। তাইলে হচ্ছে এখানে বলতে পারে মামলা দায়েরের জন্য ব্যয়িত সময়, তারপর হইতে পারে অসুস্থতার জন্য ব্যয়িত সময়, রায়ের নকল তুলতে ব্যয়িত সময়, তারপর হচ্ছে দারিদ্রতার জন্য ব্যয়িত সময়। শুনতে সবই ব্যয়িত সময়, ব্যয়িত সময় লাগতেছে না? আমি বুঝাইতে পারছি? এখানে নিখুঁত রায়ের নকল তুলতে ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ দিতে হয়। তাহলে এই রায়ের নকলের জায়গায় যদি থাকতো রোয়েদাদ তুলতে অতিবাহিত সময়, বাদ যাইতো। এইবার একটা প্রশ্ন করি, একটা ছোট প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর আল্লাহর রহমতে আপনারা দিবেন আমি জানি। এই প্রশ্নের উত্তরটা আমি জুলুকারে জুলু এল জুয়েলকে জিজ্ঞেস করি। জুয়েল নামের বানান খুবই সোজা, জুলুকারে জুলু, রেডি? জুয়েল তামাদি আইনের এইভাবে জিজ্ঞাবো না, আর টু স্মার্ট। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর 12 ধারাটি কোন প্রকারের মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে? অপশন জিডি ফৌজদারি মূল মামলা, তারপর হলো আপনার বিশেষ মামলা, তারপরে মূল মামলা। মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। ওই ঠিক আছে, পাগলের মধ্যে ঠিক আছে, ট্যালেন্ট আছে। তার মানে মূল মামলার ক্ষেত্রে তামাদি আইনের 12 ধারাটি প্রযোজ্য। তাহলে মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে তামাদি আইনের 12 ধারাটি প্রযোজ্য নয়। তাহলে তামাদি আইনের 12 ধারার নাম হচ্ছে আইনানুগ কার্যধারা, আইনানুগ কার্যক্রম। আইনানুগ কার্যক্রমের ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ যায় কত ধারাতে? 12 ধারাতে। আমি বুঝাইতে পারতেছি? আইনানুগ কার্যধারার ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ যায় কত ধারাতে? 12 ধারাতে। লিগ্যাল প্রসিডিংসের ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ। তামাদি আইনের 12 ধারাটি কয়টি ক্ষেত্রে প্রযোজ্য? কি কি? মামলার কারণ, রায়, ডিক্রি, দণ্ডাদেশ। মামলার কারণ, রায়, ডিক্রি, দণ্ডাদেশ, রায়ের নকল, রোয়েদাদের নকল, তাই না? তাহলে প্রথম হচ্ছে মামলার কারণ, তারপর রায়, ডিক্রি, দণ্ডাদেশ, তারপর না রায়ের নকল, রোয়েদাদের নকল, বাদ বাদ। তাহলে প্রথম দিনটি বাদ। এইবার আবার একটা প্রশ্ন, তামাদি কাল শুরু হয় কখন? মামলার কারণ থেকে বা কজ অফ অ্যাকশন থেকে। তামাদি গণনা শুরু হয় কখন? তাহলে বিশেষ দৃষ্ট বলা ক্ষেত্রে প্রথম দিনটি বাদ দিয়ে তামাদি গণনা শুরু করতে হয়, এইটাই 12 ধারায় আছে। প্রথম দিনটি বাদ দিয়ে
হ্যাঁ, বিশেষ দ্রষ্টব্যতে প্রথম দিনটি বাদ দিয়ে তামাদি গণনা শুরু করতে হয়। প্রথম দিনটি বাদ দিয়ে তামাদি গণনা শুরু করতে হয়। ওয়ালাইকুম আসসালাম। মিজানুর রহমান ভাই যাবে 32 বয়স থাকতে হবে, সেক্ষেত্রে বিদেশি দিতে পারবেন। এই যে হালিম, অনেক ধন্যবাদ। মূল মামলা কুষ্টিয়া থেকে দেখছেন। ওয়ালাইকুম আসসালাম। উজ্জ্বল হোসেন, কুষ্টিয়া কোথায় বাড়ি আপনার? শিলাইদা থেকে কত দূর একটু জানাবেন। ছায়াপথে হিমু হিমু, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ইনশাল্লাহ। হিমু, আপনাকে মিস করি, কেন জানি দেখি না লাগে। অনেক ধন্যবাদ। মনির ভাই প্রেস চাঁদপুর কোথা থেকে দেখছেন জানাবেন। আর ইলিশ মাছের সন্ধান থাকলে দিবেন। বন্ধ, আমি খাচ্ছি না, ঠিক আছে, রিল্যাক্স, মাথা ঠান্ডা। তাহলে তামাদি গণনার নিয়ম কত ধারায় আছে? এই নাম কিন্তু অনেকগুলা, কিন্তু 12 ধারার নাম। তামাদি গণনার নিয়ম, তামাদি, তারপর সময় গণনার নিয়ম। 12 ধারার নাম কি বলেন? তামাদি গণনার নিয়ম, সময় গণনার নিয়ম। এখন 12-র সাথে 9-এর একটা সাংঘর্ষিকতা তৈরি হয়। কত? 9। তাহলে সময় গণনার নিয়ম আছে 12 ধারাতে, আর সময়ের অবিরাম গণনা আছে 9 ধারাতে। পাশাপাশি লিখে নেন। সময় গণনার নিয়ম আছে 12 ধারাতে। ঝামেলা কিন্তু এইগুলা, ঝামেলা না বলেন? 12 ধারায়। তাহলে সময় গণনার নিয়ম আছে কত ধারায়? ওইখানে সময়ের জায়গায় তামাদি লেখেন। তামাদি গণনার নিয়ম আছে কত ধারায়? 12 ধারায়। চলুন, সময়ের অবিরাম গণনা আছে 9 ধারায়। ভাল লাগছে না ব্যাপারটা? খুব ভাল লাগছে। গণনা 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 চলুন 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 আর গণনা একই শব্দ। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ শহীদ ভাই, ভালো আছি ইনশাল্লাহ। আপনি ভালো আছেন? রিটেনে আমরা একদম নতুন একটা ব্যাচের ক্লাস শুরু করছি। আমরা মনে হয় জামিনের দরখাস্ত শেষ করে ফেলছি। আমরা মুসাবিদা দিয়ে শুরু করব সরাসরি ক্লাস, এবং অনলাইনে কিন্তু আমরা রিটেনকে প্রায়োরিটি দিয়ে এমসিকিউ করাচ্ছি। অর্থাৎ যেখানে যেখানে এমসিকিউর জায়গাগুলো বড় আছে, ওই জায়গাগুলোকে আমরা রিটেনের জন্য বড় করেই পড়ে যাচ্ছি, যাতে পরবর্তীতে আমাদের প্রবলেম না হয়। তাহলে যেটা আমি কিন্তু এই যে 12 পড়াইছি, আপনার কি মনে হয় এমসিকিউর জন্য পড়াইছি এরকম? রিটার্নের জন্য হয়ে গেছে না? হ্যাঁ, এই কারণে আমি কিন্তু যেখানে আমার দরকার বড় করার, ওইখানে কিন্তু আমি বড় করে দিব। যেখানে আমার ছোট করার দরকার, সেখানে আমি ছোট করে দিব। দেখেন, তাহলে 9 এবং 12-র মধ্যে সম্পর্কও আছে, পার্থক্যও আছে। তাহলে 9-এও গণনা আছে, 12-তেও কি আছে? গণনা আছে, কিন্তু অবিরামটা 9-এ আছে, অবিরামটা 12-তে নাই। তাহলে সময়ের অবিরাম গণনা, অবিরাম গণনা 9 ধারায়, আর সময় গণনা, তাহলে সময় গণনার নিয়ম, তারপর সময়ের অবিরাম চলন 9 ধারাতে। তা প্রথম দিনটি বাদ, তামাদি গণনার নিয়ম 12 ধারায়। শিওর? আচ্ছা, তাহলে সময়ের অবিরাম গণনা বা অবিরাম চলন কত ধারায় আছে? তাহলে তামাদি গণনা একবার শুরু হইলে তা কোনো তামাদি গণনা একবার শুরু হলে যেটা বলতে চাইতেছি যে আপনারা 8 ধারা বুঝে আসেন নাই, 6 ধারা পড়ে আসেন নাই, তাহলে এরকম করতেছেন কেন? যারা 6 পড়ে আসছে তারা তো 9 বুঝে যাবে। বাবা, 6 ধারা, 6 থেকে 8 ধারা তামাদি গণনাকে বন্ধ রাখে, শুরুই হইতে দেয় না। 6 থেকে
আট ধারা তামাদি গণনাকে কি রাখে? বন্ধ রাখে, শুরুই হইতে দেয় না। আর তামাদি গণনা যদি একবার শুরু হয় তা কোনো অপারগতা দিয়া পাগলামি ছাগলামি দিয়া বন্ধ করা যায় না। এইটা হলো 9 ধারা। আমি বুঝাইতে পারছি? তাহলে তামাদি গণনাকে বন্ধ রাখে কত ধারা? 6 ধারা, অপারগতা। বুঝাইতে পারছি? আর তামাদি গণনা যদি একবার শুরু হয়ে যায় তা কোনো অপারগতা দিয়ে বন্ধ করা যাবে না। এইটার নাম হচ্ছে 9 ধারা। আমি বুঝাইতে পারছি? তাহলে এইটার নাম হলো সময়ের অবিরাম চলন বা সময়ের অবিরাম গণনা। দেখেন, তাহলে তামাদি গণনায় একবার শুরু হলে তা কোনো অপারগতা দিয়েই রোধ করা যায় না বা বন্ধ করা যায় না। এইটা কত ধারায় আছে? তাহলে এইভাবে বলা যায় না যে তামাদি আইন একটি সামাজিক আইন, ইয়া একবার চলা শুরু করলে শেষ না পাওয়া পর্যন্ত আর কখনোই থামে না। এটা লিখতে কই না, বলতে কইছি। বলেন কি বলেছি? তামাদি আইন হলে এমন একটি আইন যা একবার চলা শুরু করলে, গণনা শুরু করলে আর শেষ না হওয়া পর্যন্ত আর থামে না। তাহলে এইটা ব্রেক ছাড়া গাড়ি, মানে এটা স্টেশন ছাড়া গাড়ি মনে হয় আমার কাছে। স্টেশন একদম আপনার এখান থেকে ছাড়ছে শেষ না হওয়া পর্যন্ত থামবে না। তাহলে আমি একজন পাগল, পাগল পাগল আমি একজন কি? পাগল। এখন এই পাগল থাকা অবস্থায় আমি মামলা করার অধিকারী হয়েছি। আমি আগে পাগল, তারপর মামলা করার অধিকারী হয়েছি। সেক্ষেত্রে আমি 6 থেকে 8 ধারার সুবিধা পাবো। আগে আমার অক্ষমতা থাকতে হবে, তারপর আমি মামলার অধিকারী হইলে আমি 6, 7, 8-এর সুবিধা পাবো। আমি কি বুঝাইতে পারছি? শিওর? তাহলে আমি পাগল, আমি মামলা করার অধিকারী হয়েছি। আমি যতদিন ভালো না হই ততদিন ওই মামলার তামাদি গণনায় স্থগিত থাকবে 6 ধারায়। এইটার নাম বৈধ অপারগতা। আমি কি বুঝাইতে পারছি? শিওর? বাবা, আমি একটা মামলা করার অধিকারী হয়েছি, অর্থাৎ আমারে খালি ধাক্কা দেয়, আমার জমি থেকে ঠেলা দেয়, আমার দেখলেই ঠেলে। এখন আমি একদিন ঠেলা খাইয়ে আসছি, ঠেলা খাইয়ে এইসব বুকের মধ্যে একটা পাথর উঠাই নিয়ে বুকে রাখছি। যে পাথর চাপা দিয়ে চিন্তা করতেছি যে এই কষ্টে আমার কেউ নাই পৃথিবীতে, আমি কেমনে ওদের বিরুদ্ধে প্রতিকার নিব, এই করব সেই করব, এই চিন্তা করতে করতে দেখা গেছে যে আমি পাগল হয়ে গেছি। জীবনটা বড় বেদনা। এখন কি আমি 6 ধারার সুবিধা পাবো না? আমি সুস্থ থাকা অবস্থায় মামলা করার অধিকারী হওয়ার পর মাঝখানে যতই পাগলামি ছাগলামি করি কোনো সুবিধা পাবো না। 9 ধারা আইসা বলবে তামাদি গণনা একবার শুরু হইলে কোনো পাগলামি দিয়া তা তুমি বন্ধ করতে পারবা না। তামাদি আইনের 9 ধারা বলছে যে তামাদি গণনা একবার শুরু হইলে তা কোনো ক্রমেই কোনো কিছু দিয়ে আর বন্ধ করা যাবে না, শেষ না হওয়া পর্যন্ত বন্ধ হবে না। আমি কি বুঝাইতে পারছি? শিওর? দোষ অবশ্যই। দর্শক, ভালোবাসার মতো এইসব আলতু ফালতু কথা বললেন না, এর তাহলে বিপদ আছে। বিয়ে করবেন না? তাহলে কেমনে ভালোবাসা টিকলো? হ্যাঁ, একটা ভালোবাসার মতো অফুরন্ত বানাই চাই। ভালোবাসার সবচাইতে বাজে জিনিস মানে পরিবর্তন হয়। দুষ, আপনি আমার সাথে যাবেন আজকে। এইটা কি বুঝতে পারছেন? এইটা হলো ভালোবাসা। অর্থাৎ যতই দুইজন সমানভাবে থাকলে ঠিক আছে, কিন্তু কোনো দিন মিলার একটা সম্ভাবনা নাই। যদি আবার মিলা যায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এইটা হলো রেল লাইন। তুমি থাকো ওপারে, আমি থাকি এপারে। দূর থেকে মনে হয় খুবই আপন, আসলে কি জীবনেও এদের মেলার সম্ভাবনা নাই। আপনি যত দূরে দেখবেন যে আসলে মিলতেছে, দরকারই নেই।
দুই সাইডে গাছ দিয়ে দিই, নাইলে এই রোদে এরা নাই হয়ে যাবে, ঝামেলা। চেনেন? তাহলে তামাদি গণনা দেখেন, একবার শুরু হলে, অর্থাৎ চলা যদি একবার শুরু হয়, মাঝামাঝি কোনো স্টেশনে সে থামবে না, ডাইরেক্ট যেখানে তার যাওয়ার কথা ওই গন্তব্যস্থানে সে থেমে যাবে। আমি কি বুঝাইতে পারছি কথা? তাহলে তামাদি গণনা একবার শুরু হলে শেষ না হওয়া পর্যন্ত থামে না, বলা যায় না? বলা যায় তামাদি গণনা একবার শুরু হইলে শেষ না হওয়া পর্যন্ত থামে না। এখন যদি আমার মতো কুতুবে আউলিয়া সেই জায়গায় শুয়ে পড়ে, তাও থামবে না, ওরে পিছু চলে যাবে। অর্থাৎ এই আইসা বলতেছে, হুজুর আমি পাগল হয়ে গেছি, একটু দাঁড়ান দাঁড়ান, আমি পাগল হয়ে মাথায় লাল ফিতা, মানজায় লাল ফিতা আপনার বাইন্দা এরকম তিরিং বিরিং করলেও কিন্তু এই তামাদিকে আর থামানো কোনোভাবেই সম্ভব না, কারণ গণনা কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি? শিওর বুঝাইতে পারছি? তাহলে তামাদি গণনা একবার শুরু হলে শেষ না হওয়া পর্যন্ত থামে না, এই সময়ের অবিরাম গণনা, অবিরাম চলন। অবিরাম মানে বিরামহীন, তাই না? এখন যখন 9 ধারা উপস্থিত হয়ে গেছে বাবা, 9-এর কার্যকারিতা যখন শেষ হয়ে যাবে, তখন 9-কে সাপোর্ট দেওয়ার জন্য 3 চলে আসছে। 9-কে সাপোর্ট দেওয়ার জন্য কত আসছে বলেন? 3। তাহলে তামাদি গণনা একবার শুরু হলে শেষ না হওয়া পর্যন্ত থামে না, এটা কত ধারা? 9 ধারা। আর 3 ধারাতে বলছে তামাদি কাল একবার শেষ হইলে তার ফিরে পাওয়া যায় না। ডিসমিসাল অফ সুট ইটিসি ইনস্টিটিউট ইটিসি আফটার পিরিয়ড অফ লিমিটেশন। অর্থাৎ তামাদি গণনা একবার শেষ হয়ে গেলে কান্নাকাটি করেও বাবা তুমি আর তা ফেরত পাবা না, মামলাটি খারিজ হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি কথা? তাহলে এখানে লিখতে পারি না তামাদি গণনা শেষ হলে তার শুরু হয় না বা তার চলে না, মামলাটি আর চলে না, বলা যায় না? শেষ হলে মামলাটি আর চলে না। রিল্যাক্স, কষ্ট হচ্ছে? রিল্যাক্স। তাহলে তামাদি আইনের 3 ধারাতে বলছে তামাদি গণনা শেষ হইলে তার শুরু হয় না, আর তামাদি গণনা শুরু হইলে শেষ না হওয়া পর্যন্ত তার থামে না। আমি কি বুঝাইতে পারছি? শিওর? তাহলে তামাদি গণনা একবার শুরু হলে শেষ না হওয়া পর্যন্ত তার থামবে না, কত ধারায়? শিওর? আর তামাদি গণনা শেষ হয়ে গেলে তা 3 ধারাতে। তাহলে এবার 12 ধারায় আসি, সময় গণনার নিয়ম। তাহলে সময় গণনার নিয়মের ক্ষেত্রে প্রথম দিনটি বাদ, যেদিন মামলার কারণ ঘটে ওই দিনটি বাদ। তারপর হচ্ছে রায়, দণ্ডাদেশ, ডিক্রি ঘোষণার দিনটি বাদ, রায়ের নকল তুলতে বাদ, তারপর রোয়েদাদ তুলতে ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ। রিল্যাক্স, মাথা ঠান্ডা। আচ্ছা, তাহলে তামাদির গণনা শেষ হলে মামলা আর চলবে না, কত ধারায়? কত ধারাতে? 3 ধারাতে। একে মামলাটি তামাদিতে বারিত বলে। এর নাম কি? মামলাটি তামাদিতে বারিত। বারিত মানেই অচল, মানে নিষিদ্ধ। তাহলে তামাদি গণনা শেষ হলে মামলা আর চলে না, একে বলে মামলাটি তামাদিতে বারিত। টাইম ব্যারিড বাই লিমিটেশন, টাইম ব্যারিড বাই লিমিটেশন। আর আরেকটা বলছে ডিসমিসাল অফ সুট, অর্থাৎ মামলা খারিজ হবে, ইটিসি আরও যারা আছে তাও খারিজ হবে আফটার পিরিয়ড অফ লিমিটেশন। তামাদির সময়সীমা উত্তীর্ণ হয়ে যাবার পর, তামাদির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার পর, তামাদির সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর মামলাটি কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। কত ধারার মধ্যে খারিজ হবে?
তিন ধারার মধ্যে। আর তামাদি গণনা একবার শুরু হইলে তা শেষ না হওয়া পর্যন্ত থামবে না। তারপর হচ্ছে আইনানুগ কার্যক্রম বলতে কি বোঝেন? 12 ধারা। আইনানুগ কার্যধারার ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ। রায়ের নকল তুলতে, তারপর বৈধ অক্ষমতা। বা আপনারা আন্দাজে বলতেছেন না? ঠিক আছে, কেন এটা আমাকে দেওয়া যায় না? এই যে ফাইন 1882 সাল বলছে, চমৎকার। দেখেন, আমার কাছে মনে হয় যে মোটামুটি আমি 12 ধারা বুঝাইতে পারছি না? মোটামুটি। এইবার পরীক্ষায় যদি বলে 12 এবং 8 ধারার মধ্যে পার্থক্য করতে পারবেন? আমি একটা টেকনিক শিখাই দিই, যদি কোনো পার্থক্য বলে আপনাদের। হ্যাঁ, একটা টেকনিক শিখাই, এই টেকনিকটা সারা জীবন মনে রাখবেন। এই টেকনিকটা ভুলে গেলেও সমস্যা আছে, অবশ্যই আছে। হ্যাঁ, আল্লাহতে কত বলে আমাদের এলাকায় এগুলা, আরে যা বলে তাই। রিল্যাক্স। ধা স বি, ধা স বি। হ্যাঁ, ধা ধয়কারে ধা দন্ত স বি। হ্যাঁ, ধা স বি প্রপসি। ধা ধয়কার ধানের ধা, ধা স ভি প্রপসি। ধানের ধ, ধা স বি প্রপসি, প্রপসি। হ্যাঁ, রিল্যাক্স। ধা স বি প্রপসি। প্রপসি। রিল্যাক্স। তাহলে যে কোনো ধরেন আপনাকে বলতেছে 3 ধারা এবং 4 ধারার পার্থক্য করতে বলতেছে, আপনি তো পড়ে যান নাই। 5 ধারা এবং 6 ধারার পার্থক্য বলতেছে, আপনি পড়ে যান না, খেয়াল করেন, বুঝে যাবেন, এত সিরিয়াস না। আপনাকে বলতেছে 14 ধারা 12 ধারা পার্থক্য, হঠাৎ করে পেয়ে যাচ্ছেন না পরীক্ষার হলে, তখন কি নার্ভাস লাগতেছে? আপনাকে বলতেছে 5 ধারা 12 ধারার পার্থক্য, আপনার নার্ভাস লাগতেছে। তার মানে আপনাকে যখনই কোনো পার্থক্য চাইতেছে তখন ধা সবই দিয়ে 3 মার্কস তো আমি পামো। ধাতে ধারাগত পার্থক্য আছে, তাহলে 14 ধারা এবং 12 ধারার মধ্যে যদি পার্থক্য কয় তাহলে শুরুতেই বলবো ধারাগত পার্থক্য। তো আমাদের এই 12 ধারায় এইটা কইছে আর 14 ধারায় এইটা কইছে বললেই তো একটা পার্থক্য হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ধাতে কি ধারাগত পার্থক্য, সতে সংজ্ঞাগত পার্থক্য। দেখেন, অর্থাৎ এই আইনানুগ কার্যক্রমের একটা সংজ্ঞা আমরা পাইছি না, আর বৈধ অক্ষমতার একটা সংজ্ঞা পাইছি কিনা? তাহলে আপনি বৈধ অক্ষমতার সংজ্ঞা আর আইনানুগ কার্যধারার সংজ্ঞা যদি মিলান তাহলে 8-12 পার্থক্য হয়ে যাচ্ছে না? আমি কি বুঝাইতে পারছি? তাহলে ধা সবই শুরুতে আমরা ধারাগত পার্থক্য দিলাম, এরপর আমরা কি দিচ্ছি বলেন? সংজ্ঞাগত পার্থক্য দিচ্ছি, তাই না? এরপর দেখে এসে আমরা বিষয়বস্তুগত পার্থক্য। তাহলে দেখেন, আইনানুগ কার্যধারার বিষয়বস্তু কি আর আপনার হচ্ছে 8 ধারার বিষয়বস্তু কি আলাদা না? আমি কি বুঝাইতে পারতেছি? আপনি কমন সেন্স দিয়ে এই 3টা পার্থক্য লিখতে পারবেন কিনা? পারবেন না? ধা স বি প্রপসি। প্রতে হচ্ছে প্রয়োগগত পার্থক্য, প্রয়োগ। তাহলে কোনটা কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য, কোনটা দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য, এইটাই প্রয়োগ চলে আসে না? আমি কি বুঝাইতে পারছি? তাহলে ধাতে কি পাইলেন? ধারাগত পার্থক্য। তাহলে 12 ধারা এবং 14 ধারার মধ্যে তুলনামূলক পার্থক্য করেন তো। এই যে পোলাপাইন এত পাকছে,
এরা এত কথার মধ্যে এইটা ধরছে ভালোবাসা কিভাবে পরিবর্তন হয়। উড়ে ফুলা পায়। ভালোবাসা একটা শক্তি, আর শক্তি সবসময় নবায়নযোগ্য হয়েছে। নবায়নযোগ্য শক্তি রূপান্তরশীল হয়। শক্তির ধ্বংস নাই, শক্তির বিনাশ নাই, শক্তির রূপান্তরশীল। এই কারণে ভালোবাসার বিনাশ নাই, ভালোবাসা পরিবর্তনশীল। ভালোবাসার শক্তির পরিবর্তন হয় না, রূপের পরিবর্তন হয়। কি পোলা পাইন, মানে এত কিছু দাঁড়া দৌড়া বুঝাইতেছি, কয়টাই এইটাই চলে গেছে, কয়টাই মিলছে, সারা জীবনে একটাই পাইছে। রিল্যাক্স। ইস, তাহলে প্রয়োগগত পার্থক্য, তাই না? তাহলে পথে পরিধিগত পার্থক্য দেন। পরিধিগত পার্থক্য। আর প্রপসি দন্তস্বয়সী সিদ্ধান্তের প্রশ্নে ভাল লাগছে না ব্যাপারটা? সিদ্ধান্তের প্রশ্নে দেখবেন আপনি এগুলো ধীরে ধীরে প্র্যাকটিসের বিষয়। অর্থাৎ কোথায় আপনি একটা আনসিন কোশ্চেন কিন্তু সলভ করে আসা সম্ভব, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিষয়। রিল্যাক্স, মাথা ঠান্ডা। তাহলে ৯ ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য? 100% তাই, মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। ৯ ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ১২ ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য? দেওয়ানি মূল মামলার ক্ষেত্রে। তাহলে দেওয়ানি বলার দরকারই নাই মূল মামলার ক্ষেত্রে। আর ১২ ধারাটি কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। খেয়াল করেন, ১২ ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলা, দরখাস্ত, আপিল উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। 3টা ক্ষেত্রে প্রযোজ্য। মূল মামলা, আপিল, দরখাস্ত 3টি ক্ষেত্রেই ১২ ধারা প্রযোজ্য। আমি বুঝাইতে পারছি? ৯ ধারাটি কয়টি ক্ষেত্রে প্রযোজ্য? 3টি ক্ষেত্রে প্রযোজ্য। মূল মামলা, আপিল, দরখাস্ত। অ্যাপ্লিকেশনের মধ্যেই 5 প্রকার দরখাস্ত পড়ে যায়। ওকে, বুঝাইতে পারতেছি না? বিরক্ত হচ্ছেন? আল্লাহ জানে কি পড়ামো এখন আপনাদের, আপনারা তো সবই পারেন। ধারা 13, ধারা 13। এখন আপনারা কি জানেন যে বিদেশ কোথায়? থ্যাংক ইউ। বাংলাদেশের বাইরে। বাংলাদেশের বাইরে সবই কি বিদেশ। তাহলে বাংলাদেশের বাইরে যদি সবই বিদেশ হয়, তাহলে বলা যায় না বাংলাদেশের অপর অঞ্চলকে বিদেশ বলে? অপর অঞ্চলকে, বাংলাদেশের অপর অঞ্চলকে কি বলে? বিদেশ বলে। এখন স্বামী কোথায়? বিদেশে কর্মে যায়। কর্মে, সব সময় বিদেশ থাকে না, কর্মে যায়। এক হাজব্যান্ড বিদেশ গেছে, বিদেশ যাওয়ার পরে স্ত্রীর আর খোঁজখবর নেয় না। খেয়াল করেন, তার স্ত্রী তো একটা, যে এটা কি করবে, খাওয়া পড়ার মামলাটা কি খাদেম ভাই? এটা ভরণ পোষণের মামলা করবে। তাই স্ত্রী যদি ভরণ পোষণের মামলা করে, সেক্ষেত্রে স্বামী কোথায়? বিদেশ। লাভ হচ্ছে কোনো? তাহলে স্ত্রী স্বামী না আসা পর্যন্ত যদি অপেক্ষা করে, সেক্ষেত্রে তার তামাদি গণনা মৌকুফ হবে 13 ধারায়, বিদেশ থাকা অবস্থায়। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তার মানে বিবাদী যদি দেশের বাইরে থাকে বা বাংলাদেশের অপর অঞ্চলে থাকে, এর জন্য যে সময় ক্ষেপণ হবে বা অতিবাহিত হবে, তা তামাদি গণনা থেকে বাদ দিতে হবে। কত ধারায় বাদ দিতে হবে? 13 ধারায়। আমি কি বুঝাইতে পারছি? তাহলে 13 ধারাটার নাম হলো বিবাদী বিদেশ। তাহলে বিবাদী যদি বিদেশ থাকে বা বাংলাদেশের অপর অঞ্চলে বাস করে, ওরকম না। বিবাদী যদি স্বামী বিদেশ বলা যাবে, সমস্যা নাই। বিবাদী যদি বিদেশ থাকে বা বাংলাদেশের অপর অঞ্চলে, একবার বলেন হয়ে যায়। বিবাদী যদি বিদেশ থাকে বা বাংলাদেশের অপর অঞ্চলে বসবাস করে, এর জন্য যে সময় ক্ষেপণ হয়,
এর জন্য যে সময় কালক্ষেপণ হয় তা তামাদি গণনা থেকে বাদ যায়। হ্যাঁ 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 হ্যাঁ, ঝামেলা না? আবার লেখছেন কিনা? এর জন্য যে যে কালক্ষেপণ হয় বা সময় ক্ষেপণ হয় তা তামাদি গণনা থেকে বাদ যায়। লেখছেন কি না এটা? তাইলে এত ঘটা কইরা না লেখে অল্প একটু লেখলে পারতাম না? আরও যে বিবাদীর বিদেশে থাকার অনুপস্থিতির সময়কাল তামাদি গণনা থেকে বাদ বলা যাইত না? আরো সহজ কইরা, বিবাদীর বিদেশে থাকার অনুপস্থিতির সময়কাল, হ্যাঁ, বিবাদীর বিদেশে থাকার অনুপস্থিতির সময়কাল তামাদি গণনা থেকে বাদ দিতে হবে। লিখেছি, বিবাদীর বিদেশে থাকার অনুপস্থিতির সময়কাল তামাদি গণনা থেকে বাদ দিতে হয়। লিখেছি কি না? না লিখলে কিন্তু হবে না। এখন অনেক প্রবাসী ভাইরা তারা মনে করে যে বাংলাদেশে আর আসবে না, যখন পলাইয়া যায়, হ্যাঁ, চিন্তা করে বাংলাদেশে আসবে না, এই মোহ মায়া সে আর নিজের নাম আর লেখাবে না। কিন্তু সে আবার মনে মনে চিন্তা করে সে বিদেশে কিছুদিন কাটাই আসলেই মনে হয় তার ঝামেলা, ঝক্কি ঝামেলা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আদৌ তার কোনো কিছু শেষ হয় নাই, আরও বাড়ছে। দেখবেন তার নামে কয়েকটা ফৌজদারি মামলা হইলে ওয়ারেন্ট হয়ে আছে, দেওয়ানি মামলা হইলে তার অনুপস্থিতিতে ডিক্রি হয়ে আছে, বাড়ি সে আসছে, এরপরে তার সামনে একটা মাইক ধরাই দিলেই কইবে প্রবাসে যেন কোনো বাই না যায়। আমার মতো প্রবাসে যে এই টক্সি বলে না, আসলে ও তো বাংলাদেশ থেকেই ডিফল্টার হয়ে গেছে। বাংলাদেশ থেকে যে ডিফল্টার হয়ে গেছে তার তো ঝামেলা বাড়বে ডে বাই ডে, ঝামেলা কিন্তু কমবে না, তাই না? যাই হোক, এগুলা ধীরে ধীরে আপনারা বুঝবেন। তাহলে বিদেশে থাকার জন্য ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ কত ধারায়? তাইলে এইখানে একটা সুন্দর কথা আছে যে তামাদি আইনের যে 13 ধারাটা আছে এইটা বিবাদীর বৈধ অপারগতা, বৈধ অক্ষমতা নামে পরিচিত। লেখেন না বেশ? তামাদি আইনের 13 ধারাটি বিবাদীর বৈধ অপারগতা, বৈধ অক্ষমতা নামে পরিচিত। বলেন একবার। তাহলে কিন্তু এর সুবিধা পাবে বাদী, কারণ একটা মামলার তামাদি গণনা কার বিরুদ্ধে হয় বলতে পারেন? বাদীর বিরুদ্ধে হয়। বাদীর বিরুদ্ধে হয়। বাদীর বিরুদ্ধে যখন তামাদি গণনা বন্ধ থাকবে বিদেশে থাকা অবস্থায় বিবাদী, তাহলে সুবিধা বাদী পাচ্ছে না। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তাহলে আমরা এইভাবে বলতে পারি না যে 13 ধারাটি যদিও বিবাদীর বৈধ অপারগতা বা বৈধ অক্ষমতা, বৈধ অপারগতা বা আইনানুগ অক্ষমতা, কিন্তু এর সুবিধা পায় বাদী, বলা যায় না? লিখে নেই। যদিও 13 ধারাটি, এবার একটু হাত খুলে লেখেন তো দেখি পারি কিনা। লেখেন 13 ধারাটি যদিও বিবাদীর, আমার কি ক্লাস আছে বুধবারে বিকেলে? বন্ধ করছেন? খুব অসুবিধা হবে বন্ধ করলে। কেন বুধবারে ক্লাস দিচ্ছেন? আমি শুক্রবারে দিতে বলছি। কিন্তু এই সুবিধা পাবে বাদী, এইটাই প্রশ্ন। 13 ধারার সুবিধা কে পায়? আর 13 ধারাটি কার কার অক্ষমতা? বিবাদীর। এইটাই এমসিকিউ। রিল্যাক্স। লেখছেন কি না? আহা, লিখেছেন? এবার লেখেন 6 নট ইকুয়াল 7 নট ইকুয়াল 6 নট ইকুয়াল 7 নট ইকুয়াল 13। 6 নট ইকুয়াল 7 নট ইকুয়াল 13। 13 সংখ্যাটা খুবই চমৎকার। 13 যোগ 3 সমান সমান 16। তাহলে 6 লিখেছেন? লিখছেন কি না? তাহলে 6-এর নাম হচ্ছে বৈধ অক্ষমতা, বৈধ অপারগতা, আইনানুগ অক্ষমতা, আইনানুগ অপারগতা, লিগাল ডিসেবিলিটি। লেখেন
বৈধ অক্ষমতা, বৈধ অপারগতা, আইনানুগ অপারগতা, আইনানুগ অক্ষমতা, লিগাল ডিসেবিলিটি। 6 লেখেন লেখেন। যেই ঝামেলা করে ওনাকে ভর্তি ক্যান্সেল করে দেন। রিল্যাক্স। তাহলে ব্র্যাকেটে বাদী লেখা যায় না কথাটা? এই 6-এর পাশে এই অপারগতাটা কার থাকবে? বাদীর। আমি কি বুঝাইতে পারছি? যেহেতু তামাদি গণনা বাদীর বিরুদ্ধে হয়, তামাদি গণনা কিন্তু বিবাদীর বিরুদ্ধে হয় না। তামাদি গণনা কি হবে? বাদীর বিরুদ্ধে হয়। তাই ধরে নিতে হবে যে 6 ধারাটা বাদীর, তাই না? তাহলে এবার সাথে লেখেন যৌথ ব্যক্তির আইনানুগ অক্ষমতা। 7-এর কাছে যৌথ ব্যক্তির বা অংশীদারগণের আইনানুগ অক্ষমতা। যৌথ ব্যক্তির আইনানুগ অক্ষমতা বা অংশীদারগণের আইনানুগ অক্ষমতা। লিখছেন? হ্যাঁ, যৌথ ব্যক্তির আইনানুগ অক্ষমতা বা আইনানুগ অপারগতা লিখেছি। তাহলে যৌথ মানে একাধিক, যৌথ মানে অংশীদার, তাই না? তা অংশীদারগণের বৈধ অপারগতা কত ধারায় আছে? 7 ধারায় আছে। একাধিক ব্যক্তির আইনগত অক্ষমতা কত ধারায় আছে? 7 ধারায় আছে। আর শুধু আইনগত অক্ষমতা আছে 6 ধারায়। বাদীর আইনগত অক্ষমতা আছে 6 ধারায়। আর একাধিক ব্যক্তির আইনগত অক্ষমতা আছে 7 ধারায়। এবার 13 ধারায় যান। বিবাদীর আইনগত অক্ষমতা বা আইনগত অপারগতা। ভাল লাগছে না ব্যাপারটা? বিবাদীর আইনগত অক্ষমতা বা আইনগত অপারগতা। অক্ষমতা বা আইনগত অপারগতা বা বিবাদী বিদেশ বা বাংলাদেশের অপর অঞ্চলে বসবাস করে। বিবাদী বিদেশ বা বাংলাদেশের অপর অঞ্চলে বসবাস করে। আপনারা কি বিরক্ত হয়েছেন? তাহলে আমি কিন্তু 3-4টা ধারা পড়াচ্ছি আজকে। আমার টার্গেট ছিল তামাদি আইন শেষ করে দেওয়ার। আমি ওইভাবে পারবো না যে আইসা একদিনে তামাদি আইন শেষ করে দিব, 2 দিনে তামাদি আইন শেষ করে দিব। আমি ওইভাবে পারবো না, আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। আমি বুঝাইতে পারতেছি কথা যে না, আপনার নিতে পারলেও আমি দিব না, কারণ আমার তো একটা ব্যাপার আছে। আমি যেখানে যেখানে আমার যে কয়টা কথা বলার দরকার, আমি তো আর অপ্রাসঙ্গিক কথা বলতেছি না। তাহলে আমার যেটা বলার দরকার সেটা আমি না বলে যাই কি করে? আমি বুঝাইতে পারছি? হয়তো বা আপনাদের চাইলে আমি শেষ করে দিতে পারি, আধা ঘন্টাও সম্ভব এটা আমার, কিন্তু এটা সম্ভব করে লাভ নাই। এই সম্ভব করে ক্ষতি হবে, লস হবে আপনাদের। তাহলে আর একটা ধারা পড়াই। আর একটা ধারা পড়ানোর আগে একটা টেকনিক লেখেন, টেকনিকটা লাগবে। যে তামাদি এই টেকনিকটা এর আগে লেখা আসছেন, তারপর আবার লেখেন যে তামাদি আইনের 5 ধারা ব্যতীত সকল ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। রিল্যাক্স। মূল মামলা মানেই দেওয়ানি মামলা। তামাদি আইনে যেখানে যেখানে মূল মামলা পাবেন সেখানে সেখানে কল্পনা কইরা দেওয়ানি মামলা ভাবিয়া লইবেন। ইহার নাম হইল সুট, ইহার নাম হইল সু। রিল্যাক্স। তাহলে এবার যদি প্রশ্ন করি, আবার ঘুম পাচ্ছে? ঘুম পাক, ঘুম পাইলে ভালো। কোন কোন প্রকার মামলার ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারাটি প্রযোজ্য? কোন প্রকার মামলার ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারাটি প্রযোজ্য নয়। এটি যেমনিভাবে মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তেমনিভাবে ফৌজদারি মূল মামলার ক্ষেত্রেও
প্রযোজ্য নয়, কারণ আমাদের টেকনিক বলতেছে 5 ধারাটি কোনো মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাই না? এবার আরেকটা টেকনিক লেখেন যে তামাদি আইনের 6 ধারা ব্যতীত সকল ধারা আপিল ও দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য। 6 ধারা ব্যতীত, 6 ধারা ব্যতীত তামাদি আইনের 6 ধারা ব্যতীত সকল ধারা দরখাস্ত আপিল ও দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য। ভয়ঙ্কর কথা না? তাহলে 6 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? আপিল ও দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর 6 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়? মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয়। 5 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। 5 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? আপিল ও দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য। মাথার উপরে দিয়ে যাচ্ছে কথা? না, তাহলে 5 ধারাটি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, 6 ধারাটি দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইহা ব্যতীত সকল ধারা মূল মামলা আপিল দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য। লেখা নেন। 5 ও 6 ধারা ব্যতীত তামাদি আইনের সকল ধারা পাঁচ ও 6 ধারা ব্যতীত তামাদি আইনের সকল ধারা মূল মামলা আপিল ও দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, মূল মামলা আপিল ও দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য। লেখা হইলে কলম রাখবেন, লেখা হইলে কলম রাখবেন, লেখা হইলে কলম রাখবেন, কলম রেখে দেন। তাহলে আমি প্রশ্ন করি, তামাদি আইনের 5 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য? কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তামাদি আইনের 6 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, এবার দেখেন প্রশ্ন করতেছে লিডিং কোশ্চেন, তামাদি আইনের 3 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। তামাদি আইনের 3 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলা আপিল দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? আমি কি বুঝাইতে পারতেছি? তামাদি আইনের 3 ধারাটি মূল মামলা আপিল দরখাস্তের ক্ষেত্রে, এই সূত্র যদি ঠিক থাকে, তামাদি আইনের 4 ধারাটি মূল মামলা আপিল দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? বলা যায় না? যায়। তাহলে তামাদি আইনের 5 ধারাটি কোন প্রকার মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, ইহা 5 প্রকার দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য। তামাদি আইনের 5 ধারাটি কোন প্রকার মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, ইহা 5 প্রকার দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য। তামাদি আইনের 6 ধারাটি শুধুমাত্র মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য, ইহা কোন প্রকার দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য নয়। রিল্যাক্স। তামাদি আইনের 7 ধারাটি মূল মামলা আপিল দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য। তামাদি আইনের 8 ধারাটি মূল মামলা আপিল দরখাস্ত ডিক্রি জারির কার্যকারিণী দরখাস্তের ক্ষেত্রেও প্রযোজ্য। ওকে, তামাদি আইনের 9 ধারাটি মূল মামলা আপিল দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য। তামাদি আইনের, তা তো বুঝতে পারতেছেন না, প্রশ্ন তো এরকমই হচ্ছে, প্রশ্ন তো এই প্যাটার্নই হচ্ছে, আপনারা বুঝতে পারতেছি তো? তাহলে তামাদি আইনের 12 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য? আর তামাদি, হ্যাঁ, মামলা বললে মূল মামলাই বলতে হবে, আর কোন ক্ষেত্রে প্রযোজ্য বললে 3টাই বলতে হবে। কোন ক্ষেত্রে প্রযোজ্য? তামাদি আইনের 13 ধারাটি, রিল্যাক্স। তাহলে তামাদি আইনের ক্ষেত্রে, তামাদি আইন মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য
মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, বা ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে তামাদি আইন ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, বলেন একবার। তা মাথা ঠান্ডা, ওকে বাদ। যে স্টুডেন্ট নিয়ে আমাদের টেনশন করতে হয় তাদের আমরা রাখবো না। যারা নিজেরা পড়বে, আইসা 1 ঘন্টা স্যারের জন্য অপেক্ষা না করে একটু পড়তেন 1 ঘন্টা। আমি তো আর আবিতাক বাচ্চা পড়াই না। আবার এরকম মেজাজওয়ালা স্টুডেন্টও আমি পড়াই না যে স্যারের উপরে 2টা ব্যাত মাইরা যাবে। সম্ভব না, শক্তি লাগবে। তা আমার ভালোই আছে, খারাপ না। তাহলে যেটা বলতে চাইছিলাম ওইখানেই যাই নাই। তামাদিনের 3 ধারা থেকে একটা গুগলি প্রশ্ন হয়, এটা আপনার মারে হলো অব্বেরেক, কেমনে জানি দুসরা হয়ে যায়। হ্যাঁ, মানে ওর হাতের দিক তাকাইলে বোঝা যায় না। তাহলে খেয়াল করেন, তামাদিনের 3টা প্রশ্নের একটা প্রশ্ন ম্যাক্সিমাম টাইমে থাকে। তামাদিনের 3 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। তামাদি আইনের 3 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? ফৌজদারি মূল মামলা। তামাদি আইনের 3 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলা, আপিল। এখন একটা জিনিস আছে, এই টেকনিকের মধ্যেই লাগবে, এইটুকুর টেকনিকের মধ্যে, এটা রেফারেন্স বা নজির বা বরাত। সংশ্লিষ্ট আইনের বরাত, সংশ্লিষ্ট আইনের নজির না, সংশ্লিষ্ট আইনের রেফারেন্স। তার রেফারেন্সের বাংলা কি? নজির। নজির কি ফার্সি নাকি? মনে হয় ফার্সি শব্দ, ফার্সি শব্দ। বরাত মনে হয় বাংলা নাকি আরবি? আরবি মনে হয়। হইল দুস রেফারেন্স। আমরা কি বরাত শিখছি? ওরে বাবা, ওই বরাতে গেছেন আপনি? বরাত চিঠি। রেফারেন্স, নজির, বরাতের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয় বা অপ্রযোজ্য। রেফারেন্স দেখেন, একটা তামাদি আইনের 4 ধারাতে একটা প্রশ্ন আসছিল 2020 সালে, খাদেম ভাই বুঝতে পারছেন? একটা 60 ধারা দিয়ে প্রশ্ন আসছিল। প্রশ্নটা ছিল এরকম যে বিচারক ছুটিতে, এখন বিচারক ছুটিতে থাকা অবস্থায়ও এজলাস খোলা ছিল, অফিস খোলা ছিল, এরকম একটা প্রশ্ন ছিল। বিচারক ছুটিতে পরবর্তী কার্যদিবসে মামলাটি কি দায়ের করা যাবে? একটু বলি আমি শেষ করি। এটা আমার একটা তিক্ত অভিজ্ঞতা। তো তিক্ত অভিজ্ঞতা এই কারণে যে এখানে 2টা বিষয় আছে, একটা হচ্ছে যাবে, একটা যাবে না। এখন কখন যাবে আর কখন যাবে না এটা হচ্ছে ফ্যাক্ট। আবার এই টাইমে কিছু স্যাররা ছিলেন যাদের কিছু দায়িত্ব ছিল এই প্রশ্নটার অ্যান্সার করা। ইনস্ট্যান্ট অ্যান্সার করতে যায় তারা একটা ভুল করেছেন। ভুলটা ছিল এরকম, বিচারক ছুটিতে আদালত বন্ধ, এইটাই সহি কথা। বিচারক কি কারণে ছুটিতে, কেন ছুটিতে, কিভাবে ছুটিতে, এটা জানার আমার কোনো দরকার নাই। আমি কি বুঝাইতে পারছি? বিচারক ছুটিতে আদালত বন্ধ। এখন ওই বিচারক ছুটিতে আদালত বন্ধ নয়, এই কথাটা টাইটেল দিয়ে যারা শুরু করতেছেন তারা সবাই ভুল করতেছেন। আমি বুঝাইতে পারছি? এরপর আমি যখন আন্দোলন করলাম, একটা স্ট্যাটাস দিলাম, দেখলাম ভাইরাল, নগদে গালাগাল। আবার ওইটা ডিলিট করে দিলাম যে এই পাবলিকরে তো আমি তো টাকা দিয়ে পড়াই, টাকা দেয় আমাকে পড়াইলে, আমি এদের ফিরি এই শিখাম, আর গালাগাল খেয়ে তো কোনো লাভ নেই। আস্তে ডিলিট করে দিলাম। বিচারক ছুটিতে আদালত বন্ধ, এইটার একটা নজির দিছি পাকিস্তানের, লাহোরের একটা নজির দেওয়ার পর ওইখানে আমার পাকিস্তানের দালাল বলে গালাগাল শুরু হয়ে গেছে। হ্যাঁ, তুই একটা পাকিস্তানের দালাল, তুই এই তুই সেই, রাজা। সত্যি এইভাবেই, মানে কত নেস্টি কথাবার্তা এগুলা, যে আমি নাকি এইটা, আমি সেইটা। আমি তখন ওদেরকে বুঝাইতে পারতেছিলাম না আসলে ওরা কী বলতে চাচ্ছে। নজির যতই পুরান হোক না কেন, নজির কটকটি সালের হোক, 1800 কটকটি সাল, 1800 কটকটি সালের একটা রেফারেন্স আপনি আইনা দিছেন, কোনো আদালত বলতে পারবে না এত পুরান নজির, এইটা আমরা মানি না। এই ধরনের কথা বলা যাবে না, কারণ রেফারেন্স বা নজিরের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। আমি কি বুঝাইতে পারছি কথাটা?
শিওর? এখন বিচারক ছুটিতে আদালত বন্ধ কিনা এটা তো আপনাদের বলছি। বিচারক ছুটিতে আদালত বন্ধ একটা কিন্তু আছে। ওই দিন যদি অফিস খোলা থাকে, ওই দিন যদি অফিসিয়াল কার্যক্রম চালু থাকে, ওই দিন যদি সেরেস্তা খোলা থাকে, ওই দিন যদি বিচারকের খাস কামরা খোলা থাকে, ওই দিন যদি বিচারকের স্থানে অন্য কোনো ব্যক্তি বসে, ওই দিন যদি বিচারকের আবাসস্থলও পাওয়া যায়, সেক্ষেত্রে আদালত বিচারক ছুটিতে আদালত বন্ধ বলিয়া ধরিয়া লইয়া যাইবে না। এখন এই কিন্তুটাকে এসে ডাইরেক্ট অ্যাকশন মাইরা দিছে। এরা ডাইরেক্ট বলে বিচারক ছুটিতে আদালত বন্ধ, কথাটা কিন্তু ভুল না, কথাটা রাইট। আদালত বন্ধ নয় বলে তারা, বিচারক ছুটিতে আদালত বন্ধ নয়, এটা ভুল। বিচারক ছুটিতে আদালত বন্ধ, একটা ছোট্ট কিন্তু আছে। এই কিন্তুটা হইল যদি তার কোনো কারণে তার অফিস রুম খোলা থাকে, সেক্ষেত্রে আদালতকে বন্ধ ভাবা যাবে না। অবকাশকালীন সময়ে আদালত বন্ধ। বলেন কি বলছি? অবকাশকালীন সময়ে আদালত বন্ধ, এর মধ্যেও আবার একটা কিন্তু আছে। এখন আমি যদি বলি অবকাশকালীন সময়ে আদালত বন্ধ নয়, এই কথা বলা যাবে না। কিন্তু অবকাশকালীন সময়ে আদালত বন্ধ, কিন্তু আমার মামলা শুনানির জন্য স্পেশাল বেঞ্চ যদি থাকে, মামলা শুনানির জন্য কোনো আদালত যদি খোলা থাকে, সেক্ষেত্রে আমার মামলার তামাদি অতিবাহিত হয়ে যাবে। আমি ধরে নেব আদালত খোলা ছিল অবকাশকালীন সময়ও, কারণ আমার মামলা শুনানির জন্য আদালত তো একটা খোলাই ছিল। আমি কি বুঝাইতে পারছি কথাটা? এইগুলা ধীরে 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 বুঝবেন। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে রেফারেন্সের ক্ষেত্রে, নজিরের ক্ষেত্রে, বরাতের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। এবার মাথা ঠান্ডা। তামাদি আইনের 3 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য? তামাদি আইনের 3 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? তামাদি আইনের 3 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? প্রযোজ্য নয়। বিশেষ আইন, রেফারেন্স। বিশেষ আইন, রেফারেন্স। বিশেষ আইনের বিশেষ মামলার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। তাহলে আমরা ধরে নিচ্ছি রেফারেন্সের ক্ষেত্রে প্রযোজ্য নয়। রিল্যাক্স। তাহলে তামাদি আইনের নেগেটিভ পজিটিভ কোশ্চেন কিন্তু খেয়াল করেন, এখানেই ঝামেলা। তামাদি আইনের আমাদের ভর্তির জন্য ফোন দিবেন ভাইয়া, অনলাইনে ভর্তির জন্য বিশ্বাস, ফোন দিবেন 01817451565 নাম্বারে। আমরা সপ্তাহে 5 দিন ক্লাস করাচ্ছি। আমরা 2 ঘন্টা ক্লাস করাচ্ছি। আপনার রাত 8:30টার পর আমাদের ক্লাসগুলো শুরু হয়। আপনি ফোন দিবেন 01817451565 নাম্বারে, অথবা যদি এটা ফোন না ধরে ফোন দিবেন 01713847150 নাম্বারে। তাহলে তামাদি আইনের 3 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? রেফারেন্সের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 3 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? 3টি ক্ষেত্রে প্রযোজ্য: মূল মামলা, আপিল, অ্যাপ্লিকেশন। আচ্ছা, তাহলে 4 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য? কোন প্রকার মামলা চাইছি? তামাদি আইনের 4 ধারাটি কোন প্রকার মামলা প্রযোজ্য নয়? মামলা চাইছি, ফৌজদারি মূল মামলা, তাই না? তামাদি আইনের 4 ধারাটি খেয়াল করেন কোন ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলা, আপিল, দরখাস্ত। তামাদি আইনের 4 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? বিশেষ আইন, রেফারেন্স, তাই না? বরাত নজিরের ক্ষেত্রে প্রযোজ্য নয়। রিল্যাক্স, মাথা ঠান্ডা। এইবার হবে খেলা। এবার আমি বুঝি না যে একটা বলের জন্য ওরা এতগুলো লোক কেন দৌড়দৌড়ি করে। ওরা কি প্রত্যেকে একটা কিনতে পারে না? বেশটা সুমন কি করে? সবাইকে একটা করে বল দিক। রিল্যাক্স। এবার কিন্তু খেলা হবে। তামাদি আইনের 5 ধারাটি কোন কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য? তামাদি আইনের 5 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে তামাদি আইনের 5 ধারাটি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? তামাদি আইনের 5 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? রেফারেন্স। কোন ক্ষেত্রে? মামলা তো চাই নাই, রেফারেন্স। বলছি লিডিং কোশ্চেন হয়। তামাদি আইনের প্রশ্নগুলাই, প্রশ্নের মধ্যেই উত্তর আছে। দেখবেন মামলা চাইছে না দরখাস্ত চাইছে। প্রশ্নটা সেন্স দিয়ে বুঝতে হবে নেগেটিভ কোশ্চেন নাকি পজিটিভ কোশ্চেন। এখন বলবে বিরোধিতা, বিরোধিতা মানেই তো নেগেটিভ। পার্থক্য মানেই তো আপনার তুলনামূলক পজিটিভ নেগেটিভ করতে হবে, তাই না? এগুলো বুঝতে হবে। যাই হোক, তামাদি আইনের 6 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য?
মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। তা আমাদের এই না 6 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? ফৌজদারি মূল মাথা আটকে যাচ্ছে না মাঝে মাঝে? এই আটকানোটা জড়তা কাটাইতে হবে, এইখানেই কিন্তু মেইন খেলাটা। তামাদি আইনের মেইন প্রশ্নগুলাই এইখান থেকে হচ্ছে, আমি বুঝাইতে পারতেছি? মেইন খেলাটাই এই সূত্রের মধ্যে, এই 4টা সূত্র দিয়ে দিছি না, এইটার মধ্যেই মেইন খেলাধুলা আছে। তাহলে তামাদি আইনের 6 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য? তামাদি আইনের 6 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? তামাদি আইনের 6 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? 6 ধারাটি দরখাস্তের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, আপিলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 6 ধারাটি মামলা ছাড়া কোনো ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাই না? 6 ধারাটি মূল মামলা ছাড়া কোনো ক্ষেত্রে, কোনটা? তামাদি আইনের 6 ধারা ব্যতীত সকল ধারা আপিল ও দর ঠিকই তো আছে। হ্যাঁ, তাহলে তামাদি আইনের এইখানে কি লিখছেন? তাহলে 6 ধারা ব্যতীত সকল ধারা আপিল ও দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে 6 ধারা ব্যতীত তো 6 ধারার ক্ষেত্রে 6 ধারা কোনো প্রকার, হ্যাঁ রাইট, 6 ধারায় আপিল ও দরখাস্ত প্রযোজ্য নয়, শুধুমাত্র মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? এইখান থেকেই প্রশ্ন হচ্ছে, জুডিশিয়ারিতে দেখেন 8 থেকে 9 বার প্রশ্ন হয়েছে এইখান থেকে। মাথা ঠান্ডা ঠান্ডা। 7 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য? 7 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? 7 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলা, আপিল, দরখাস্ত। 7 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? ফৌজদারি মামলা রিভিশনের ক্ষেত্রে না, রেফারেন্সের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে 9 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য? 9 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? 9 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? আপিল, দরখাস্ত, মূল মামলা। 9 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? এই তো লাইনে আসতেছেন। তারপর হচ্ছে আপনার 12 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? 12 ধারাটি কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য? 12 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? মামলা চাইতেছি কিন্তু 12 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? প্রশ্নগুলো একই রকম লাগতেছে না? মামলা চাইলে মামলার কথা বলবেন, ক্ষেত্র চাইলে দরখাস্তের কথা বলবেন, ব্যাপারটা তো এরকম। 13 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য? 13 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? 13 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? 13 ধারাটি কোন প্রযোজ্য বলছি? 13 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? রিল্যাক্স। এইবার দেখেন যেটা পরীক্ষায় আইছে, 14 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলা বা সুটের ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? 14 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। 14 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলা, আপিল, দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য। 14 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? রেফারেন্সের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি কি বুঝাইতে পারতেছি? এইভাবে একদম 29 ধারা পর্যন্ত যাওয়া যাবে না? পারবেন না? এই 4টা প্রশ্নের অ্যান্সার বানায় ফেলতে পারবেন না? তামাদি আইন শেষ হয়ে যাবে তাইলে। আমি বুঝাইতে পারতেছি? তামাদি আইনের মেইন ঝামেলা সংখ্যায়। আপনি 5 ধারাটি কোনো প্রকার, 5 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য আপনি পড়ে গেছেন, পরীক্ষার হলে এসে 6 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য, তখন ভেবাচাকা খেয়ে যায় মানুষ। পরীক্ষার হলে আবার আইসে 3 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য, ভেবাচাকা খেয়ে যাচ্ছে, তাই না? এই কারণে আমার মনে হয় যে এই সূত্রগুলোকে একটু সুন্দর করে বাসায় যেয়ে উপলব্ধি করতে হবে। হ্যাঁ, উপলব্ধি করতে হবে। উপলব্ধি করে পড়েন। তামাদি আইন কিন্তু ফেল করাচ্ছে। এই দীর্ঘ 5 টাইম আমরা পরীক্ষায় দেখতেছি তামাদি আইনে ফেল করাচ্ছে। তামাদি আইনকে অনেকে হালকাভাবে নেয়। তামাদি আইনকে হালকাভাবে নিয়া তামাদি আইনে বল শেষ, আরে আমার বস, আরে স্যাররে পড়াই দিব তামাদি আইন, আর তামাদি আইন এই সেই শেষ। তামাদি আইন পরীক্ষার হলে যায় প্রতিবার লালবাতি জ্বালায় আসে। প্রতি বছর রিটেনে
তামাদিনের প্রশ্নের ভুলের কারণে ফেল হচ্ছে। তাই আমি আবারও বলি যে হ্যাঁ প্রতি বছর, এটা শুধু এবছর না, আবার জানা যাইতেছে 5 ধারা থেকে প্রশ্ন হইবে, নাহলে 6 ধারা থেকে প্রশ্ন হইবে, জানা যায়। তারপরও ফেল হচ্ছে। এর কারণ হচ্ছে নিখুঁতভাবে তামাদিন না পড়া, তামাদিনকে অবহেলা করা। সবচাইতে ছোটো সাবজেক্টকে সবচাইতে বেশি অবহেলা করে। কয় স্যার আমার শেষ, ডিসমিসাল আপসো রিটিচি আফটার পিরিয়ড অফ লিমিটেশন, টাইম ভ্যারিড বাই লিমিটেশন, স্যার শেষ শেষ। আসলে এর ভিতর যে আসলে কি আছে, এত মজা আছে এর মধ্যে, এত সূক্ষ্ম আপনার হাঁটা চলার জ্ঞান আছে এর মধ্যে। সঠিক টাইমে আপনি না গেলে কি হবে, সঠিক টাইমে গেলে কি হবে, আদালতের নেক নজরে কীভাবে পড়বেন, আপনি তামাদি মার্জনা কিভাবে চাইবেন, বিলম্ব মার্জনা কিভাবে চাইবেন, সব ইটিসি এখানে আছে। আমার মনে হয় যে একটু কষ্ট কইরা অনুধাবন করে তামাদিন পড়তে হবে। হ্যাঁ, একদিনে তামাদিন শেষ করে দেওয়া সম্ভব, কিন্তু আদৌ 1 বছরে তামাদিন বোঝানো সম্ভব কিনা আমি জানি না। তাই দয়া করে একটু পড়াশোনা করেন, আর টাইটেলগুলোকে আগে ঠিক করে নিতে হবে। তাহলে আমরা টাইটেল যদি ঠিক করি, অনেক টাইম নিয়ে ফেলছি আমি বুঝতে পারতেছি। টাইটেল যদি ঠিক করি সেক্ষেত্রে আমরা 3 ধারা থেকে টাইটেল ঠিক করব। ওকে, 3 ধারা থেকে টাইটেল ঠিক করে একদম আপনাদের পড়া টাইটেল, শুধু টাইটেল, আপনাদের পড়া 15 ধারা পর্যন্ত টাইটেল চাই, শুধু মাথা চাই, মাথা। ওকে, শুধু টাইটেল পড়ে আসবেন। আর যারা লাইভটি দেখছেন তারা কে কোথা থেকে দেখছেন জানাবেন, লাইভটি শেয়ার করে দিবেন। আমাদের সপ্তাহে অনলাইনে 5 দিন ক্লাস হয়, রাত 8টা থেকে শুরু হয়, রাত 11টা পর্যন্ত আমরা করানোর চেষ্টা করি। আমরা সপ্তাহে 5 দিন ক্লাস করাচ্ছি, নোটশিট পিডিএফ আপনাদের দিয়ে দিচ্ছি। ভর্তি হওয়ার জন্য ফোন দিবেন 01817451565 নাম্বার, অথবা 01713847150 নাম্বারে। ভালো থাকবেন, লাইভটি শেয়ার করে দিবেন।